আজ থেকে আদালতে তোলা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহীকে। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে হামলা, গুলি, হত্যায় সম্পৃক্ততার অভিযোগে দায়ের করা মামলায় তার রিমান্ড চাওয়া হবে। এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে তাকে ডিবি। রাত 10:45টায় ডিবির একটি টিম তাকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে। তৌফিক ইলাহী বর্তমানে ডিবি কার্যালয়ে আছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় এখন পর্যন্ত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক আইজিপি ছাড়াও সরকারি কর্মকর্তা সহ অনেকে গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ সম্পদ অবিলম্বে ফ্রিজ করা ছাড়াও দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে যৌথ চিঠি দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনের উদ্দেশ্যে পাঠানো ওই চিঠিতে পাচার করা অবৈধ সম্পদ জরুরি ভিত্তিতে ফ্রিজ করা ছাড়াও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানানো হয়। সেই সঙ্গে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি পাচার করা অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ সরকারকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা, অর্থ, শ্রম খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন এবং ব্যবসার পরিবেশে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এসব সংস্কারে নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান তিনি। মঙ্গলবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সহযোগিতা চান। জবাবে ডাচ রাষ্ট্রদূত বর্তমান সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। নড়াইলের লোহাগড়া উপজেলায় যশোর-কালনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় ৩ জনের মৃত্যু হয়েছে। রাতে উপজেলার মাইটকুমড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, রাসেল তার দাদির মরদেহ দাফনের জন্য শামীম, জিয়া ও কুইনকে নিয়ে স্থানীয় আমতলা জামে মসজিদ থেকে খাটিয়া নিয়ে বাড়ি যাচ্ছিলেন। মাইটকুমড়া এলাকায় রাস্তা পারাপারের সময় লোহাগড়ার দিক থেকে আসা একটি ট্রাক খাটিয়া সহ তাদেরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন রাসেল, শামীম ও জিয়া। গুরুতর আহত হন কুইন। স্থানীয়রা তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নাটোরে 2 মোটরসাইকেল আরোহীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত এবং অপর একজন আহত হয়েছে। মঙ্গলবার রাত 8টার দিকে নাটোর বগুড়া মহাসড়কের পাশে ডাল সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক নামক স্থানে 2 মোটরসাইকেল আরোহী মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে নাটোর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আনোয়ার হোসেন জুলফিকার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় জুলফিকার আলী মৃত্যু হয়। বন্যোত্তর কৃষকদের পুনর্বাসনে সহযোগিতায় ধানের চারা ও কৃষি উপকরণ বিতরণ করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে বাকৃবি ক্যাম্পাসে 12 একর জমিতে আমন ধানের বীজ বপন করা হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ার পর বীজতলা থেকে চারা সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষার্থী, কৃষি উদ্যোক্তা সহ বিভিন্ন বীজ কোম্পানি সহযোগিতার হাত বাড়িয়েছে। ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলামের তথ্য ভিডিও চিত্রের ভিত্তিতে রিপোর্ট করেছেন নুসরাত শারমিন।
দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কুমিল্লা সহ 12টি জেলায় বন্যায় তলিয়ে যাওয়া হাজার হাজার একর জমির আমন ধান সহ বিনষ্ট হয়েছে বিভিন্ন ফসল, যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে লাখো কৃষক। দুর্গত এলাকার কৃষকদের দীর্ঘমেয়াদী সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের সংগঠন। কৃষকের যদি আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাই, সেজন্য কিন্তু আমাদের কাজ করতে হবে। আমরা কৃষিবিদরা, কৃষির সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি, বিজ্ঞানী এবং কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানরা, সেজন্যই আমরা আজকে এগিয়ে এসেছি। কৃষি শিক্ষার্থী হিসেবে নিজেদের দায়বদ্ধতা থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতায় এমন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান শিক্ষার্থীরা। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমাদের একটা দায়িত্ব বোধ থেকে আমরা এই স্টুডেন্টস অ্যালায়েন্স গঠন করি। আমরা বন্যা কবলিত এলাকার কৃষকদের মাঝখানে লেট আমনের চারা বিতরণের উদ্যোগ নিয়েছি। বিভিন্ন ইনপুট হিসেবে সার, ফার্টিলাইজার, কীটনাশক এগুলো আমরা প্রদান করব। একজন ভবিষ্যৎ কৃষিবিদ হিসাবে আমরা মনে করি যে এটা আমাদের একটা দায়িত্ব। কৃষক পুনর্বাসন কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ চলছে বলেও জানান শিক্ষার্থীরা। জমি থেকে ঘর পর্যন্ত ফসল নিতে যে পরিমাণ খরচ হবে তার জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করার আমরা একটা চিন্তা ভাবনা করেছি। একটা দীর্ঘস্থায়ী সমাধান যেন আমরা দিতে পারি, তার জন্য আমরা এই উদ্যোগটা গ্রহণ করেছি। আজকের এই উদ্যোগের সঙ্গে আমরা কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি আর্থিকভাবে যুক্ত হয়েছি, যেন এই প্রোগ্রামটা আরও সুন্দরভাবে সফল উপস্থাপন হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত বন্যার্ত কৃষকদের জন্য তাদের পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসনের জন্য আর্থিক সহায়তার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীদের এমন উদ্যোগ দেশের খাদ্য সংকট মোকাবেলার পাশাপাশি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন শিক্ষকরা। দক্ষিণ পূর্বাঞ্চলের বাংলাদেশের যে ব্যাপক বন্যা উপদ্রুত এলাকাদের মধ্যে আমরা এই যে আমন ধানের চারা বিতরণ করতে চাচ্ছি। এর মাধ্যমে এই যে একটা খাদ্য নিরাপত্তার যে একটা হুমকি আসছে আমাদের দেশে বন্যার জন্য, সেটা কিছুটা হলেও আমরা এখান থেকে নিবারণ করতে পারবো। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎপাদিত আমন ধানের চারা দিয়ে প্রায় 800 বিঘা জমিতে আমন চাষ করা সম্ভব, আর এতে করে কৃষকদের পুনর্বাসন ত্বরান্বিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি নিউজ। অযত্নে অবহেলায় হারিয়ে যেতে বসেছে চলনবিলের পৌরাণিক বিভিন্ন স্থাপনা। মহাকালের সাক্ষী হয়ে ভগ্নদশাও নিয়ে প্রায় টিকে আছে পাল, সেন, মুঘল, পাঠান, সুলতানি, এমনকি ব্রিটিশ শাসনামলে নির্মিত এসব পুরাকীর্তি। এখনই সংরক্ষণ ও সংস্কার না করলে কালের গর্ভে হারিয়ে যাবে ঐতিহাসিক এসব স্থাপনা। চলনবিল প্রতিনিধি সনাতন দাসের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। প্রাচীনকাল থেকেই পুরাকীর্তির জনপদ হিসেবে পরিচিত চলনবিল। এই বিলের মাঝ দিয়ে বয়ে গেছে পৌরাণিক নদী আত্রাই, করতোয়া ও ভদ্রাবতী। এসব নদী তটেই গড়ে উঠেছিল শরণাতীতকালের বিভিন্ন বর্ধিষ্ণু জনপদ। নদীকেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের জন্য শহর বন্দর গড়ে তোলার পাশাপাশি পাল, সেন, মুঘল, পাঠান, সুলতানি এবং ব্রিটিশ শাসনামলে নির্মাণ করা হয়েছিল অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এর মধ্যে অযত্ন অবহেলায় অনেক প্রত্নসম্পদ হারিয়ে গেছে। এখনও কোনো মতে টিকে আছে অর্ধশতাধিক পুরাকীর্তি, যার মধ্যে উল্লেখযোগ্য হল হান্ডিয়ালের জগন্নাথ মন্দির, শেঠের বাংলা, হাটিকুমরুলের নবরত্ন, নওগাঁর শাহী মসজিদ ও ভাগ্নে মসজিদ, বারোহাসের ইমামবাড়া, বিনসারার পৌরাণিক নায়িকা বেহুলার স্মৃতিচিহ্ন, সমাজশাহী মসজিদ ও চাটমোহরের মাসুমখার মসজিদ অন্যতম। এ অঞ্চলে সমীক্ষার মাধ্যমে পাহাড়পুরের সমসাময়িক সভ্যতার নিদর্শন খুঁজে পেয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। চলনবিল একটি প্রাচীন জনপদ, আর এই জনপদে হাটিকুমরুল, নবরত্ন, তারাশের গোবিন্দ মন্দির, কপিলেশ্বর মন্দির, নকুলেশ্বর মন্দির সহ অনেক প্রত্নতত্ত্ব সম্পদ আছে। যে নিদর্শনগুলো তারাশে রয়েছে এটি পৃথিবীর ইতিহাসে বিরল। এখানে কিন্তু প্রতি বছর হাজার হাজার লোকজন আসে এই জিনিসগুলো দেখার জন্য। এটিকে টিকে রাখতে হবে, এটিকে ধরে রাখতে হবে। এসব পুরাকীর্তি সংরক্ষণ করা সম্ভব হলে একদিকে যেমন এই অঞ্চলের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য তুলে ধরা সম্ভব হবে, পাশাপাশি পর্যটক বৃদ্ধি পেলে চলনবিলের আর্থসামাজিক চিত্র পাল্টে যাবে মনে করেন স্থানীয়রা। সেই লক্ষ্যে বেহাত হয়ে যাওয়া ভূমি উদ্ধার সহ প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় সংস্কারের দাবিও জানান তারা। তারাশের প্রত্নতত্ত্ব বিভাগের ওই দপ্তরে যেগুলো ঐতিহ্য আমাদের তারাশে আছে, এগুলো কালের বিবর্তনে ধ্বংসের পথে যাচ্ছে। অনেক ঐতিহাসিক নিদর্শন এখনো বিদ্যমান, অনেকগুলো চুরি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। অনতিবিলম্বে এগুলো আসলে সংস্কার করা দরকার। এইগুলোকে যদি সংস্কার করা যায়
তাহলে এগুলো দৃষ্টিনন্দন থাকলে ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে যে তারা একটা অনাদিকাল থেকে শিল্প, সংস্কৃতি এবং ধর্মীয় সব ধর্মের মানুষের সহাবস্থানের জায়গা ছিল। ইতিমধ্যে প্রত্নতত্ত্ব বিভাগ এই অঞ্চলে সমীক্ষা চালিয়ে প্রত্নস্থলগুলো চিহ্নিত করেছে। যত দ্রুত সম্ভব তা অধিদপ্তরের আওতায় নেওয়া হবে বলেও জানানো হয়। কিভাবে এটি সংবিধানের 23-24 ধারা এবং প্রত্ন আইনের বলয়ে আসতে পারে, বিশেষ করে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার প্রক্রিয়া আমরা চলমান রেখেছি। পর্যায়ক্রমে আমরা সবগুলো স্থাপনা যেগুলো প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক গুরুত্ব রয়েছে সেগুলোও আমরা সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণা করব। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব, নাগরিক অসচেতনতার পাশাপাশি জবরদখলে ধ্বংসের মুখে পতিত হয়েছে এসব প্রত্ন সম্পদ। এসব ঐতিহ্যবাহী পুরাকীর্তি রক্ষায় এগিয়ে না আসলে একদিন তা ধ্বংসস্তূপে পরিণত হবে মনে করেন স্থানীয় বাসিন্দা সহ ইতিহাস গবেষকরা। ইলিয়াস কমল, মাই টিভি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা অগ্রণী ব্যাংক চেঙ্গাচর বাজার শাখার ক্যাশ ভল্ট থেকে প্রায় ৭৫,২০,০০০ টাকা উধাও হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় অগ্রণী ব্যাংক পিএলসি লিমিটেড চেঙ্গাচর বাজার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউনুস মিয়া বাদী হয়ে মতলব উত্তর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে ব্যাংকের ক্যাশিয়ার দীপঙ্কর ঘোষকে। দীপঙ্কর ঘোষ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াঘাটি গ্রামের বলাই ঘোষের ছেলে। এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সানোয়ার হোসেন। রংপুরের পীরগাছা উপজেলা বিএনপি নেতা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মামলায় উত্তপ্ত পীরগাছা। দুপক্ষই মামলার প্রতিবাদে করেছে বিক্ষোভ সমাবেশ। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের ওপর গুলিবর্ষণ ও মিথ্যা মামলার প্রতিবাদে আবারও মঙ্গলবার বিকেলে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ সময় ছাত্ররা বলে, আমিনুল ইসলাম রাঙ্গা কিভাবে আমাদের ওপর আক্রমণ চালালো, এই জবাব তাকে দিতে হবে। সেই সাথে আগামী ৭২ ঘন্টার মধ্যে বিএনপি নেতা রাঙ্গাকে গ্রেপ্তারের দাবি জানান। গত ৫ সেপ্টেম্বর গঠিত বিএনপি নেতা মুশতাক আহমেদ পিনু ও যুবদল সভাপতি মনিরুল ইসলাম লিটনের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ হয়েছে। মঙ্গলবার অন্ধ কল্যাণ সমিতির আজীবন সদস্যদের ব্যানারে সোনালী ব্যাংক চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। বক্তারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের পতনের পর অকার্যকর কমিটির কারণে অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বিএনএসপি চক্ষু হাসপাতাল তথা অন্ধ কল্যাণ সমিতির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া পরিবারকে সমবেদনা জানিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছে সাংবাদিক প্রদীপ কুমার ভৌমিকের বাড়িতে গিয়ে সমবেদনা জানান। পরে শোকাহত পরিবারকে সান্ত্বনা ও তার ছেলে সুজন কুমার ভৌমিকের হাতে নগদ ৫০,০০০ টাকা তুলে দেন। এদিকে ঢাকায় পুলিশের গুলিতে নিহত হওয়া একই উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের জুমুরাই গ্রামে জয়তুল্লাহ শেখের ছেলে রিকশা শ্রমিক লেবু ও ঢাকার গাজীপুরে পুলিশের গুলিতে নিহত হওয়া ব্রহ্মগাছা ইউনিয়নের ১২ভাগ গ্রামের জামাল শেখের ছেলে গার্মেন্টস শ্রমিক নজরুল ইসলামের বাড়িতে গিয়ে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপি শান্তি সমাবেশ ও দোয়া করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার যদুবয়রা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে যদুবয়রা ইউনিয়ন পরিষদ সংলগ্ন জয় বাংলা বাজারে এই সমাবেশ ও দোয়া মাহফিল হয়। জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক KM আলম টমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির অন্যতম সদস্য নুরুল ইসলাম আনসার প্রামাণিক।
মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত বানিয়াচুরি ইউনিয়ন যুবদল নেতা চরচাপড়া গ্রামের রুবেলকে অর্থ সহায়তা প্রদান করেছেন জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ প্রফেসর ডক্টর খন্দকার আকবর হোসেন বাবলু। রুবেলের বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহসভাপতি আবু কায়সার রেজা, জিয়া স্মৃতি পাঠাগারের প্রকাশনা সম্পাদক ডাক্তার মোহাম্মদ আবুল হাসান সহ আরো অনেকেই। গাজীপুরের জুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন, বিএনপির এমন শিরোনামে দৈনিক যুগান্তরে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া তমির উদ্দিন আলিম মাদ্রাসার বেগম আয়শা অডিটোরিয়ামের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন। পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালুর দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। কুষ্টিয়া মেডিকেল কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীমুল হাসান উপসহ সম্মিলিত পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, কুষ্টিয়াবাসীর প্রত্যাশিত মেডিকেল কলেজ দীর্ঘদিনও পূর্ণাঙ্গভাবে চালু না হওয়া এই অঞ্চলের লাখ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই অতি দ্রুত পূর্ণাঙ্গভাবে কুষ্টিয়া মেডিকেল কলেজ চালু করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। শহীদ সরণি ছাপা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ছাদ ভেঙে টিনশেড দেওয়া ক্লাসরুম সংস্কার, ওয়াশরুম নির্মাণ সহ 5 দফা দাবিতে ও অর্ধ কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছেন সকল ছাত্রছাত্রীরা, এলাকাবাসী। সকালে যশোরের মনিরামপুর রাজগঞ্জে শহীদ সরণি ঝাপা বহুমুখী প্রামাণিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রধান শিক্ষক বাবু নির্মল কুমার দত্ত এবং সাবেক সভাপতি মিজানুর রহমান মতিয়ার রহমানের বিরুদ্ধে অর্ধ কোটি টাকার দুর্নীতির ও 5 দফা দাবিতে মানববন্ধন করেন। সকল অপরাধীর জন্য সম্মুখে দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে স্লোগান দেন। বরিশালের মুলাদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিরচর ইউনিয়নের 5 নং ওয়ার্ড শাখার অন্যতম সদস্য মোহাম্মদ কবির হোসেন হাওলাদারের উপরে আওয়ামী সন্ত্রাসী কর্তৃক অতর্কিত হামলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কাজিরচর ইউনিয়নের রেন্ট্রি তলা বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ হয়। প্রতিবাদের সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা শাখার সভাপতি এফ.এম. মাইনুল ইসলাম, মাওলানা নেসার উদ্দিন শিকদার সহ আরো অনেকেই। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীকে আইনের আওতায় আনার দাবি জানান। ঢাকার ধামরাইয়ে ভাড়াপিয়া ইউনিয়ন পরিষদের সচিব নিয়ম অফিসে না আসার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ভাড়াপিয়া ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় সচিবের রুমে তালা ঝুলছে, আর বাহিরে সেবা গ্রহীতা অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। মুঠোফোনে তার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নিয়মের মধ্যে কেন পড়বে? সে একজন সরকারি চাকরিজীবী, সে ইউনিয়ন পরিষদের সচিব, তার কাজই হচ্ছে ইউনিয়ন পরিষদের সেবা দেওয়া, তাই না? চেয়ারম্যান, মেম্বার, সচিব সবারই সেবা দেওয়া। সেবা বাধাগ্রস্ত হলে আমরা লিখিত অভিযোগ পেলে আমরা বিধিমত ব্যবস্থা নিতে পারবো। আর আপনি যদি বললেন আমি এটা ভেরিফাই করবো, সে কোথায় আছে?